ট্রাম্পের উপস্থিতিতে সাংবাদিকদের নৈশভোজে হামলা, বন্দুকধারী আটক, বিশ্ব নেতাদের নিন্দা, দ্রুত বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত, পাকিস্তানের শান্তি আলোচনা বাতিল ট্রাম্পের, চাপের মুখে নতি স্বীকার করবে না ইরান। দ্বিতীয় দফার বিধানসভা ভোট ঘিরে পশ্চিমবঙ্গে প্রচারণা তুঙ্গে, কলকাতায় মোদির জনসভা, ভবানীপুর এবং বেহালায় মমতার পদযাত্রা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রশাসনের হেফাজতে আছেন হোয়াইট হাউস, সংবাদদাতাদের নৈশভোজে হামলা চালানো বন্দুকধারী, অস্ত্র বহন ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালানোর অভিযোগে সোমবার তাকে আদালতে তোলা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে হিংস্র আততায়ীদের ঠাঁই নেই জানিয়ে দ্রুত বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগ্নেয়াস্ত্র হাতে হোটেলের চেকপয়েন্টের দিকে ক্ষিপ্র গতিতে ছুটে যায় যুবক, চলে গুলি আর পাল্টা গুলি, শেষে পাকড়াও হন 31 বছর বয়সী বন্দুকধারী কোল টমাস অ্যালেন। স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউস সংবাদদাতাদের নিয়ে আয়োজিত নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হামলার চেষ্টা হয়। হামলাকারী যুক্তরাষ্ট্রেরই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উপশহরের টেরেন্সের বাসিন্দা। আটকের পর তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও সিক্রেট এজেন্ট কর্মকর্তার উপর হামলার অভিযোগ আনা হয়। ঘটনার পরই হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, বিশ্বের সব রাষ্ট্রপ্রধানদের হরহামেশাই এমন আক্রমণের শিকার হতে হয়। বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছে, সে একটা উন্মাদ, তার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই, যুক্তরাষ্ট্রে এমন আততায়ীর স্থান নেই। 1981 সালে হোটেল হিলটনে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে গুলি করা হয়, যদিও তিনি প্রাণে বেঁচে যান। ইতিহাসের এই পুনরাবৃত্তিতে আতঙ্কে সাধারণেরা। পরপর 3টি গুলির শব্দ শুনেছে, কি ঘটছে বোঝার আগেই দৌড়ে পালানোর চেষ্টা করেছে। এক মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কেউ টেবিলের নিচে, কেউ এদিক সেদিকে পালানোর চেষ্টা করছে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী ছাপ ফেলবে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান ও একাধিক ছুরি পাওয়া গেছে। গুলি বিনিময়ের সময় এক সিক্রেট সার্ভিস সদস্য আহত হন। এছাড়া এফবিআই জানিয়েছে, জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই, তদন্ত অব্যাহত রয়েছে। নীরব দাস, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনায় বিশ্বজুড়ে উঠেছে তীব্র নিন্দার ঝড়। রাজনৈতিক ভয়াবহ সহিংসতাকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ভারত, কানাডা, মেক্সিকো থেকে শুরু করে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার শীর্ষ নেতারা এই জঘন্য ঘটনার তীব্র সমালোচনা করেছেন। গণতন্ত্রে এমন সহিংসতার কোনো স্থান নেই বলে একমত প্রকাশ করেছেন তারা। ওয়াশিংটনে হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপদে থাকায় স্বস্তি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, গণতন্ত্রে সহিংসতার কোনো জায়গা নেই। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউমের মতে, সহিংসতা কখনোই সমাধানের পথ নয়। ঘটনাটিতে গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি একে জঘন্য সন্ত্রাসী কাজ আখ্যা দিয়েছেন। এছাড়া সিক্রেট সার্ভিসের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস। শুধু তাই নয়, যুক্তরাজ্য এবং ভেনেজুয়েলার শীর্ষ নেতারাও এমন অগণতান্ত্রিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিশ্ব নেতাদের স্পষ্ট বার্তা, সভ্য সমাজে রাজনৈতিক সংঘাত কখনোই কাম্য নয়। নিবির আমিন, নিউজ 24। বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধানই হামলার ঝুঁকিতে থাকেন, কিন্তু যুক্তরাষ্ট্রে এই প্রবণতা যেন একটু বেশি। কেন বারবার দেশটির প্রেসিডেন্টরা উগ্রপন্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত হন? এর পেছনে রয়েছে তীব্র রাজনৈতিক বিভাজন, সহজলভ্য অস্ত্র এবং হামলাকারীর মানসিক ভারসাম্যহীনতা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে নিশানা করে রাতারাতি কুখ্যাতি পাওয়ার আকাঙ্ক্ষাও অন্যতম একটি কারণ হিসেবে উঠে আসছে বিশ্লেষকদের মতামতে। যুক্তরাষ্ট্রের তীব্র রাজনৈতিক মেরুকরণ আর বিভেদের সংস্কৃতি প্রায়ই উগ্রপন্থীদের সহিংস করে তোলে। এর সাথে যোগ হয় সহজলভ্য অস্ত্র। যে কেউ চাইলেই আধুনিক আগ্নেয়াস্ত্র সংগ্রহ করতে পারায় হামলা চালানো অনেকটাই সহজ হয়ে যায়।
জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির চরমপন্থা বিষয়ক গবেষক জন লুইসের মতে উগ্র রাজনৈতিক সহিংসতা এখন দেশটিতে একটি সাধারণ নিয়মে পরিণত হচ্ছে। অনেক ক্ষেত্রেই কোনো স্পষ্ট আদর্শ বা উদ্দেশ্য ছাড়াই এমন হামলা বাড়ছে। এছাড়া সরকারি নীতির প্রতি ব্যক্তিগত ক্ষোভ কিংবা ক্ষমতাধর ব্যক্তিকে হত্যা করে ইতিহাসের নাম লেখানোর অসুস্থ মানসিকতাও এমন চরমপথ বেছে নেওয়ার অন্যতম কারণ। আর এ কারণেই মার্কিন প্রেসিডেন্টের ঘিরে থাকে সিক্রেট সার্ভিসের নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে পারস্য উপসাগরে উত্তেজনা যখন চরমে, ঠিক তখন ইসলামাবাদে নির্ধারিত শান্তি আলোচনা বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ সফরের পরিবর্তে ইরানকে সরাসরি ফোন করার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে তেহরান সাফ জানিয়েছে, অবরোধ আর হুমকির মধ্যে কোনো ধরনের সংলাপে বসবে না তারা। পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফায় নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রে হাই ভোল্টেজ প্রচারণা চালাচ্ছেন। ভোট প্রচারণার মিছিল ঘিরে চরম উত্তেজনা ভবানীপুরে। মমতার মিটিংয়ের সময় মাইক বাজানোর অভিযোগ, পাল্টা শুভেন্দুর পদযাত্রায় মাইক বাজানোর অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে। চরম উত্তেজনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়। এদিকে রোববার কলকাতায় জনসভা করেন মোদি, একই দিনে বেহালায় পদযাত্রা করেন মমতা। বিধানসভা ভোটের প্রচারণার 48 ভোটের আগে শেষ রবিবার কলকাতায় মোদির জনসভা, মমতার পদযাত্রা, হাই ভোল্টেজ প্রচারণা নিয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার নিজের বিধানসভা আসন অর্থাৎ ভবানীপুর আসনে যখন তিনি বক্তব্য রাখতে ওঠেন, তৃণমূলের দাবি সেই সময় মঞ্চে উল্টো একটি মঞ্চ থেকে বিজেপির তরফে মাইক বাজানো হয়, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় রাগ করে মঞ্চ থেকে নেমে যান এবং বলেন যে এর প্রতিফলন যেন তৃণমূলের ভোটার বাক্সে পড়ে, ভোটারদের তিনি এটাই বলে যান। এবং অপরদিকে আমরা দেখি যে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে নেমে যান, তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির মঞ্চের দিকে এগিয়ে যায় এবং তারা কিন্তু গিয়ে বিজেপির যার মাইক ছিল সেগুলো তার ছিঁড়ে দিতে থাকে। এই নিয়ে চরম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে কিন্তু সেই সংঘর্ষের হাত থেকে ভবানীপুর বিধানসভার জনগণ বাঁচে। বিজেপির তরফ থেকে আজও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক জনসভা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো যাবে এবং কালীঘাটে গিয়ে শেষ করে সেখানে তিনি জনসভা করবেন এবং সেই জনসভা থেকে কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকবে। সর্বশেষ তথ্য কলকাতা থেকে এটাই আমার কাছে থাকছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগণিত স্মৃতিকে ক্যামেরার ফ্রেমে রাখা কিংবদন্তি ভারতীয় আলোকচিত্রী রঘু রায় আর নেই। 83 বছর বয়সে আজ নয়াদিল্লির একটি হাসপাতালে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। রাতে 71-এর এই অকৃত্রিম বন্ধুর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 71-এর শরণার্থী শিবিরের মানবিক বেদনা থেকে শুরু করে স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের গৌরবময় মুহূর্ত। কিংবদন্তি ভারতীয় আলোকচিত্রী রঘু রায়ের লেন্সে ধরা পড়া প্রতিটি ছবি যেন ইতিহাসের জীবন্ত দলিল। সময়ের সে অমূল্য সাক্ষ্যগুলো আজও বাংলাদেশিদের হৃদয়ে নাড়া দেয়, মনে করিয়ে দেয় আত্মত্যাগ, সংগ্রাম আর স্বাধীনতার মহিমা। 2 বছর ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করছিলেন কালজয়ী এই শিল্পী। পাকস্থলী পেরিয়ে মরণব্যাধি মস্তিষ্কে বাসা বাঁধলে নয়াদিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাড়ি জমান না ফেরার দেশে। 1942 সালে ব্রিটিশ ভারতে জন্ম নেয়া এই গুণী মানুষটি তার বড় ভাই এস পলের কাছে আলোকচিত্রের হাতে করে নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের অমূল্য দলিলাদির স্বীকৃতি স্বরূপ 1972 সালে পদ্মশ্রী পুরস্কার পান তিনি। মাদার তেরেসা, দালাই লামা কিংবা সত্যজিৎ রায়ের ছবি তুলেও তিনি কুড়িয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এবং সরকারি চাকরিও করতেন। সরকারি চাকরি ছেড়ে তারপর ওনার আগ্রহ ছিল ফটোগ্রাফির দিকে। তিনি প্রচুর কাজ করেছেন, তার মধ্যে অবশ্যই 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ অসাধারণ একটা কাজ এবং তিনি প্রত্যন্ত এরিয়ায় গিয়ে যেভাবে ছবি তুলেছেন সেটা সেই দিনে কিন্তু ভাবা যায় না। টাইম, লাইফ বা নিউ ইয়র্ক টাইমসের মতো বিশ্বখ্যাত গণমাধ্যমে তার কাজ আজও ইতিহাসের সাক্ষী। রঘু রায়ের বিদায়ে নিভে গেল এক আলোকিত অধ্যায়, কিন্তু তার ফ্রেমবন্দি ইতিহাস চিরকাল জুড়ে থাকবে স্মৃতির দীপ্ত আলো হয়ে। আসমাতুলি, নিউজ 24।
দর্শক, আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।